এই হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে সেরেন্ডিপিটি এমবারেসের তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। তো চলো বেশি দেরি না করে তৃতীয় পর্বের এক্সপ্লেনেশন ভিডিওটি শুরু করা যাক। এপিসোডটি সেখান থেকেই শুরু হয় যেখানে বাং জুন হো হংজুকে বলছিল যে তুমি আমাকে এখনো ভালোবাসো আমি জানি, কিন্তু তখনই সেখানে ইয়ং চলে আসে এবং সে বলে যে আমি তোমার সাথে দেখা করো। বলছিল যে তুমি আমাকে এখনো ভালোবাসো আমি জানি, কিন্তু তখনই সেখানে ইয়ং চলে আসে এবং সে বলে যে আমি তোমার সাথে দেখা করো অনেক বেশি খুশি হয়েছি। আর গতকাল রাতে তোমার একটি ইলাস্টিক চুল আমার গাড়িতে রয়ে গেছে, তো চলো তুমি সেটি নিবে। এবং হং জিও হোং ইয়ং এর সাথ দেয় এবং সে একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে এবং জুনহো সেখান থেকে চলে যায়। হং ইয়ং অনেক খুশি ছিল কারণ সে হংজুর হাত ধরেছিল। এখানে কাজ করি একটি অ্যানিমেশন কোম্পানিতে এবং আমার কোম্পানির নাম পার্ক পিটার কোম্পানি। আজকে তুমি যা করেছো তার জন্য আমি আমার মন থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, তুমি আমার ইলাস্টিক চুলটি রেখে দিতে পারো। কাং হো ইয়াং হংজুর হাত ধরেছিল এবং কোনো মতেই ছাড়ছিল না, কিন্তু হংজু এটি বলে সে সেখান থেকে চলে যায়। আর কাং হো ইয়াং বলতে থাকে তুমি সবসময় আমাকে বিদায় জানিয়ে চলে যাও এবং সবসময় তুমি ব্যস্ত থাকো আমাকে বিদায় দেওয়ার জন্য। এর পরবর্তীতে হংজু তার কোম্পানিতে যায় এবং সেখানে গিয়ে তার বসের সাথে তার দেখা হয়ে যায় এবং তার বস তাকে বলতে থাকে তোমার হৃদয় কি এখনো বাং জুন হোর জন্য কাঁপে নাকি? আর যে তার সাথে সম্পর্ক ছিল এখানে সবাই জানে শুধু আমি বাদে। এখন আমি বুঝতে পারছি যে তুমি কেন তার সাথে কাজ করতে চাচ্ছ না। তখন হংজু তার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমি এই কাজটি করতে পারবো না, কিন্তু তার বস তাকে বলে যদি তুমি প্রডিউসার হতে চাও সত্যিকারের জন্য তাহলে অবশ্যই তোমাকে এই প্রজেক্টে অংশগ্রহণ করতেই হবে। এবং সে হংজুকেও সেখানে কাজ করার জন্য বলে চলে যায়। কাং হো ইয়ং তার হাত দেখতে থাকে যে সে কিভাবে হংজুর হাত ধরেছিল এবং এটি ভেবে সে মনে মনে অনেক খুশি হতে থাকে। তখনই সেখানে তার আঙ্কেল চলে আসে। সে তার আঙ্কেলকে বাং জুনহোর ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন তার আঙ্কেল বলে যে ওটা তো জুনহো একজন ফেমাস রাইটার এবং হংজুর এক্স, এবং হংজু যেই বইটি হং ইয়ং এর ব্যাগে রেখে দিয়েছিল সেটি বাং জুনহোর লেখা বই ছিল এবং এই বইটির একটি বড় রেকমেন্ডেশন লেটার কাং হিয়ং লাইব্রেরিতে রেখে দিয়েছিল। এরপরে আমাদেরকে জুনহোকে দেখানো হয় যে তার এক ফ্রেন্ডের সাথে কথা বলে। ফ্রেন্ড তাকে বলছিল যে তুমি তোমার নোবেল এখনো সম্পূর্ণ করনি। তখন সে বলে যে আমি এটি হ্যান্ডেল করে নিব। তখন তার ফ্রেন্ড বলে তুমি হঠাৎ না বলে কোথায় চলে গিয়েছিলে এবং এবং মিলিটারিতে থাকাকালীন তুমি আমাকে বলেছিলে যে তুমি যে এখানে আছো সেটি যেন আমরা হংজুকে না পড়ি। তুমি কি জানো যার কারণে সে কত পরিমাণের কেঁদেছিল? যদি আমি হংজুর প্যারেন্ট হতাম তাহলে তোমাকে সেই মারা মারতাম। এরপরে আমাদের হংজুকে দেখানো হয় যে মাই অ্যাভেন গ্রেট লাভার বইটিকে দেখছিল। কাং হো ইয়াংকে দেখানো হয় যে তার আঙ্কেলকে বলতে থাকে যে আমি একটা লম্বা রেকমেন্ডেশন লিখেছিলাম ওই লুচ্চার বইয়ের জন্য, কারণ হংজু তার ফ্যান ছিল। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে কাং হো ইয়াং ম্যাথ অলিম্পিকে ফার্স্ট হয়েছিল, তাই সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যাবে সিওলে। সে তার টিচারের কাছ থেকে বিদায় নিচ্ছিল এবং যাওয়ার পথে সে একটি পিকচার বোর্ড দেখে যেখানে হংজুর ছবি ছিল এবং সে সেটি তুলে নেয়। এবং সিওল যাওয়ার জন্য যখন সে স্কুল থেকে বার হচ্ছিল তখন দেখে যে উপর থেকে একটি ব্যাগ পড়ছে এবং সে সেই ব্যাগটি তুলতে যায় এবং দেখে যে ঘাসের ভেতর থেকে হংজু বেরিয়ে আসছে এবং সে স্কুল পালাচ্ছে। এবং হংজু তার চুল আবারও ঠিক করছিল এবং ইয়ং হিয়ং তার চুল ভালোভাবে দেখছিল এবং বলছিল যে তুমি কোথায় যাচ্ছ। তখন হংজু তাকে বলে যে আমি অনেক অসুস্থতায় ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি, তুমি কই যাচ্ছ? তখন সে বলে যে আমি অলিম্পিকে ম্যাথে ফার্স্ট হয়েছি তাই সিউল জাতীয় ইউনিভার্সিটিতে যাচ্ছি। ওকে দেখানো হয় যে চিয়ন ওন নামের একটি শহরের টিকিট নেয় এবং ওই একই বাসে কাং হো ইয়ংও যাচ্ছিল কারণ সে হংজুকে নিয়ে চিন্তিত ছিল এবং সে বুঝতে পারছিল যে হংজু তাকে মিথ্যে কথা বলেছে এবং সে হংজুর দিকে তাকিয়ে থাকে। ওদিকে তার মা তাকে বারবার ফোন দিতে থাকে যে কিনা সিউলে তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু হংজুর জন্য সে তার মায়ের ফোন কাট করে দেয়। এরপরে হংজু কাং হো ইয়ং এর কাছে এসে বলে আমি জানতাম না যে সিউলের আশেপাশে হবে। তখন কাং হিয়ং বলে যে তোমার ঘরও কি এখানে চিয়ং ইয়নের আশেপাশে? তখন হংজু তাকে বলে তুমি আমাকে ফলো করছো আমি বুঝতে পারছি। তখন হংজু তাকে বলে যে তুমি আমাকে কেন ফলো করছো আমি জানতে পারি? তখন কাং হো ইয়ং বলে যে আমি তোমাকে মোটেই ফলো করছি না। তখন হংজুকে দেখানো হয় যে তার শহরটার নাম আমি ভালোভাবে বলতে পারছি না কারণ অনেক বেশি কঠিন, যাই হোক চি হিয়ং বা এরকম কোনো একটা নাম হবে। সেখানে নেমে যায় এবং সে কাং হো ইয়ংকেও বলে যে নামো, আমি জানি তুমি আমাকে ফলো করছো। এরপরে তারা দুজন একটি মিলিটারি ক্যাম্পের দিকে আগাতে থাকে এবং আমরা বুঝতে পারি যে হংজুর হাতে আমরা যে গিফটটি দেখেছি সে হয়তো বা কোনো মিলিটারিকে তার সেই গিফটটি দিবে। এবং হংজু তার চুল ঠিক করতে থাকে এবং কাং হো ইয়ংকে বলতে থাকে যে এখানে একজনকে আমি আমার মনের কথা বলতে এসেছি এবং যে কোনো উপায় হোক আমি তাকে
আমার মনের কথা বলেই ছাড়বো। এবং হংজু বলে, ও আমি কি করব, আমার তো খুব নার্ভাস লাগছে, কিন্তু তারপরেও সে সাহস নিয়ে এগিয়ে যায়। এরপরে আমাদের কাং হো ইয়ংকে দেখানো হয় যে কিনা বলতে থাকে, ও তাহলে সবকিছু বাং জো হুনের জন্য ছিল। তখন তার অবস্থা দেখে তার আঙ্কেল টের পেয়ে যায় যে হংজুই তার ভাগ্নের ফার্স্ট ক্রাশ এবং ফার্স্ট লাভ। এবং সে বলতে থাকে, তুমি ওই ওট বলের জন্য তোমার ইউএসএ টিকিট ক্যান্সেল করেছো এবং ওর জন্য এখানে তুমি থাকতে চাচ্ছ, এটি তুমি আমাকে আগে বলবে না? তোমার উন্নতির ক্ষেত্রে হংজু তোমার বাধা হয়ে দাঁড়াবে। আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তুমি এখন এখান থেকে চলে যাবে। তার আঙ্কেল রেগে মেগে তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরে আমাদের মিস্টার সনকে দেখানো হয়, তার কাছে একজন মহিলা আসে তার ভাগ্নের জন্য প্রস্তাব নিয়ে এবং বলে যে সে আমার মতোই সুন্দরী, আপনার উচিত তার সাথে ডেটিং এ যাওয়া। এবং এই যে ওই মহিলার কথা শুনে হাসতে থাকে এবং সে মিস্টার সনকে বলে যে আপনার সাথে আমার কিছু কথা আছে। তখন সে মিস্টার সনকে বলে, আমি হংজুকে আপনার জন্য ডেটে পাঠিয়েছিলাম, তো আপনাদের মধ্যে কি কিছু হয়েছে? তখন সে বলে যে হংজু আমার প্রতি ইন্টারেস্টেড নয়। এরপরে আমাদেরকে দেখানো হয় যে হংজুর আঙ্কেলের একজন মহিলা তার গাড়ি পার্ক করে দিয়েছে এবং আমার কাছে মনে হয় এই মহিলাটি হংজুর বস হবে। এরপরে কাং হো ইয়ংকে দেখানো হয় যে কিনা ক্যালকুলেশন করছিল এবং সে তার ট্যাবে বাং জুন হোকে এ পিস অফ ট্রাশ লিখে রাখে এবং ক্যালকুলেট করতে থাকে এবং তার আঙ্কেলকে সে ইগনোর করে বাহিরে যায় এবং হংজুও দেখতে পায় যে কাং হিয়ং তার সামনে দিয়ে যাচ্ছে। এরপর কাং হো ইয়ংকে সে ডাকতে যায়, কিন্তু কোনো একটা কারণে সে ইগনোর করে। কিন্তু কাং হিয়ং একটি দোকানের গ্লাসে তার পিছে হংজুকে দেখতে পায় এবং সে দেখে যে হংজু তাকে ইগনোর করার চেষ্টা করছে। তখন সে হংজুকে দেখে এবং বলে যে তুমি কি আমাকে ফলো করছো? তখন হংজু বলে যে না, তোমার আর অফিস, আমার অফিস এখানেই, তাই আমি তোমার পিছে পিছে আসছিলাম। তখন হংজু কাং হো ইয়ংকে বলে যে চলো আমরা ফ্রাইড চিকেন খাই, আর এবার তুমি বিদেশে চলে গেলে কিন্তু অবশ্যই বলে যাবে। হংজু কাং হোয়ংকে নিয়ে ফ্রাইড চিকেন খেতে যায় এবং সেখানে সে হেজিকে ডাকে, কারণ তাদের মধ্যে যাতে প্রেম হয় সেই ব্যবস্থা করে। কিন্তু কাং হো ইয়ং এতে অনেক রেগে যায়, কারণ সে তো হংজুর সাথেই ফ্রাইড চিকেন খেতে চেয়েছিল। এরপর হংজু হেজিকে বলে যে উনি মিস্টার বেকের নিফিউ। তখন হেজি হংজুকে বলে যে তাহলে তো আমার আর কাং হিয়োর ভাগ্যই একসাথে লেখা আছে। তখন হংজুকে কাং হো ইয়ং বলতে থাকে যে সেদিন আমরা অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিলাম, কিন্তু সে তাকে একটি লাথি দেয় এবং তাকে চুপ করিয়ে দেয়। এতে কাং হো ইয়ং আরো বেশি রেগে যায় এবং আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যখন হংজু বাং জুন হোকে তাকে প্রপোজ করতে গিয়েছিল। তখন কাং হো ইয়ং হংজুকে বলতে থাকে যে তুমি মোটেও বদলাও নেই এবং তুমি আগের মতোই আছো, একটা ক্লুলেস স্টুপিড। তখন হংজু সেখান থেকে রেগে মেগে চলে যায় এবং হেজি তখন কাং হো ইয়ংকে বলে যে আচ্ছা, আমি কি তোমাকে একটা কোশ্চেন করতে পারি? তুমি কি হংজুকে পছন্দ করো? তখন কাং হো ইয়ং হংজুকে খুঁজতে থাকে এবং বলে যে হ্যাঁ, আমি হংজুকে পছন্দ করি সেই মিডিল স্কুল থেকেই। যা শুনে হেজি একদম শক হয়ে যায় এবং সে বলতে থাকে যে তাহলে তুমি আমার জায়গায় হংজুকে রিপ্লেসমেন্ট করতে চাচ্ছ? এবং এমন একটি শখে হেজি অনেক ড্রিঙ্ক করতে থাকে এবং হংজু তার স্কুল ফ্রেন্ডের ক্যাফেতে চলে আসে এবং হংজুকে তার বন্ধুকে বলে যে হংজু, তোমার উচিত এখন বাং জুন হোর থেকে মুভ অন করে নেওয়া। তখন হংজু বলে যে বাং জুন হো আমার কোম্পানিতে এসেছিল তার বইটিকে অ্যানিমেটেড করার জন্য এবং আমার বস এই অ্যানিমেটেডের জন্য আমাকে মেইন প্রডিউসার হিসেবে নিয়োগ দিতে চায়, কিন্তু আমি এটি করতে চাই না। তখন তার বন্ধু বলে যে তোমার এটি করা উচিত, কারণ তুমি যদি এভাবে এটি করো তাহলে বাং জুন হো ভাববে যে তুমি এখনো তাকে চাও, এখনো পছন্দ করো এবং তুমি মুভ অন করতে পারছো না। ওইদিকে কাং হো ইয়ংকে তার মা তাড়াতাড়ি ইউএস চলে আসতে বলে এবং হংজুকে বলেছিল যে হংজু তার জন্য বিপদ হতে পারে এবং হংজুকে দেখানো হয় যে অনেক বেশি টায়ার্ড এবং সে তার বইয়ের দিকে তাকিয়ে থাকে যেগুলো সে বাং জুন হোকে গিফট দিতে চেয়েছিল। এরপরে হংজুর একটি পুরনো স্মৃতি মনে পড়ে যেখানে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল এবং তার স্কুলের ফলাফল মোটেও ভালো ছিল না, যার জন্য তার বস তাকে চাকরিতে রাখতে চাচ্ছিল না। কিন্তু হংজুর প্রতিভা দেখে সে রাজি হয়ে যায় এবং হংজুকে চাকরি দিয়ে যায় এবং এটি ভেবে পরের দিন হংজু তার অফিসে সরাসরি চলে যায় এবং দৌড়ে সে তার বসের কাছে গিয়ে বলে যে আমি এই কাজটির জন্য একেবারে প্রস্তুত এবং আমি আমার বেস্ট ট্রাই দিয়ে এই কাজটি করব। এবং তার বস হংজুকে অনেক বেশি ভালোবাসতো এবং সে এই কাজের জন্য হংজুকে বাহবা দেয় এবং খুশি হয়ে যায় এবং কাং হো ইয়ংকে দেখতে পায় যে ইউএসএ চলে যাচ্ছে এবং এবারও সে কাউকে না জানিয়ে হঠাৎ করে ইউএসএ চলে যাচ্ছে। তার আঙ্কেল তাকে এয়ারপোর্ট পর্যন্ত আগিয়ে দিতে চায়, কিন্তু সে রাজি হয় না, সে ট্যাক্সিতে করেই চলে যায়।
এরপরে আমাদের হেইজির স্কুলে দেখানো হয় যেখানে হেইজি বসেছিল এবং সে মিস্টার সনকে দেখছিল এবং মিস্টার সন যখন তার পাশ দিয়ে যায় তখন সে লক্ষ্য করে যে হংজু তাকে অনেক কল এবং অনেক মিস কল দিচ্ছে কিন্তু সে রিসিভ করে না। এরপরে সে মিস্টার সনকে বলে যে আচ্ছা, আপনি যদি জানতে পারেন যে আপনার প্রথম ভালোবাসা আপনার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে তাহলে আপনি কি করতেন? যদি আমার প্রথম ভালোবাসার লোকটি ভালো মানুষ হয় এবং আমার বেস্ট ফ্রেন্ডও যদি একজন ভালো মানুষ হয় তাহলে আমি তাদের দুজনকে মিলিয়ে দিতাম এবং তাদেরকে কনগ্রাচুলেশন জানাতাম। এবং মিস্টার সনের এই কথা শুনে হেইজি অনেক খুশি হয়ে যায় এবং অনেক হাসতে থাকে। এরপরে আমাদেরকে দেখানো হয় কাং হো ইয়ং যাচ্ছে এবং ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে হংজু যখন বাং জুন হোকে তার গিফটগুলো দিচ্ছিল তখন সে মিলিটারিদের কাছ থেকে জানতে পারে যে বাং জুন হো এখানে থাকেই না। তখন তারা বুঝতে পারে যে বাং জুন হো তাকে মিথ্যা অ্যাড্রেস দিয়েছে এবং মিথ্যা কথা বলেছে। এবং কাং হো ইয়ং হংজুর ফটো দেখতে থাকে এবং বলে যে আসলে হয়তোবা আমি পাগল হয়ে গিয়েছি। যেহেতু তাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল তাই তারা একটি রামেন স্টোরে যায় এবং মহিলাটি তাদেরকে রামেন দিয়ে বলে এই রামেনটি কিন্তু অনেক ঝাল। তখন হংজু রামেন খায় এবং ঝাল ঝাল বলে যে রামেনটি অনেক ঝাল বলে কাঁদতে শুরু করে এবং আমরা সবাই বুঝতে পারি যে সে কেন কাঁদছে। এবং সে কাঁদে আর বলে যে আমার সাফোকেটেড ফিল হচ্ছে এবং মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে এবং আমার হৃদয় থেমে যাবে। তখন কাং হো ইয়ং বলে যে সে তোমাকে এমনিও ভুল অ্যাড্রেস দিয়ে তোমাকে রিজেক্ট করে দিয়েছে এবং হংজু তাকে একটি মার দেয়। তখন কাং হিয়ং বলে যে আমি স্কুলে রিপোর্ট করে দেবো যে তুমি একজন সোলজারকে প্রপোজ করতে এসেছো। পরে সেই বুড়ো মহিলাটি কাং হো ইয়ংকে টিস্যু দেয় এবং বলে যে হংজুকে সান্ত্বনা দাও। আবারও সেই মিলিটারি অফিসে যায় এবং কাং হো ইয়ং বলে যে আচ্ছা, এখান থেকেই হংজুকে চিঠি পাঠানো হয়েছে এবং রিপ্লাই দেওয়া হয়েছে, তার মানে সে এখানেই আছে। আপনারা যদি তার খোঁজ না দিতে পারেন অন্তত গিফটটি তার কাছে পৌঁছে দিন। এরপরে তারা সেখান থেকে চলে আসে এবং হংজু পড়ে যাওয়ার কারণে তারা তাদের বাস ফেল করে ফেলে। তখন হংজু তাকে বলে যে তুমি আমাকে কেন ধরতে আসলে, তোমার জন্য বাস ফেল হয়ে গিয়েছে। এরপরে আমাদের প্রেজেন্টে দেখানো হয় কাং হো ইয়ং এর কাছে কল আসে যেখানে হেইজি তাকে বলে যে হংজুর একটি কার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আমি তার একমাত্র গার্ডিয়ান, তুমি হংজুর কাছে যাও। তখন কাং হো ইয়ং তার ফ্লাইট মিস করে হংজুকে দেখতে যায় হসপিটাল এবং তার লাকিজ সেখানেই ফেলে আসে এবং হংজু অনেক বেশি আঘাত পেয়েছে এবং কাং হিয়োর কাছে একজন নার্স এসে বলে আপনি কি ওর গার্ডিয়ান? কাং হো ইয়ং বলে যে হ্যাঁ, আমি ওর গার্ডিয়ান। এবং তখন আমরা দেখতে পাই যে হংজু এর পিতামাতা হংজুকে একটি অরফানেজে রেখে আসে এবং এই কথাটি হংজু শুনে ফেলে ও অনেক বেশি কাঁদতে থাকে এবং এই সিনটি দেখিয়েই এই অসাধারণ নাটকটির তৃতীয় পর্ব শেষ হয়ে যায়। এবং এর পরবর্তী এপিসোডের এক্সপ্লানেশন পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার ও লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে।